শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের, এবং দুজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নেওয়া সেই অবস্থার মধ্যে নেই, তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে। ভারতপন্থী বিএনপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়া। ভাবতেই পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালেদা জিয়া। হঠাৎ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে বেগম খালেদা জিয়া জানান দিলেন, জামাত আমাকে দুইবার প্রধানমন্ত্রী বানিয়েছে এবং বিএনপির সাথে সবসময় জামাত পাশেই থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে পিনাকি বা কনক সরোয়ার বা ইলিয়াস ইস্যুতে ওনার সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল, তারপর হচ্ছে ইভেন ছাত্র উপদেষ্টার মধ্যেও যে মাহফুজ, আসিফ, এরা সকলেই তারা কিন্তু সাংবাদিক ইলিয়াস বা অন্যদেরকে ওইভাবে দৃশ্যত পাত্তা দেয় নাই। কেন পাত্তা দেয় না? শব্দটা বললাম যে আপনার প্রথম আলো ইস্যুতে বা বিডিআর ইস্যুতে আরো বিভিন্ন ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস বা পিনাকি দ্বারা ব্যবস্থা নিতে চান তখন সরকার শক্ত হয়। জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এই অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে 3টি শর্ত পূরণ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এবার বাংলাদেশের নিষেধাজ্ঞার কবলে প্রতিবেশী দেশ ভারত। ভারতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ সরকার। চীন সরকারের উপহারের 1000 শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড় জেলায় স্থাপনের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে আবার শুরু হয়েছে গুঞ্জন। এই মুহূর্তে তার অবস্থান সিঙ্গাপুরে আছে এমন একটি খবর প্রচার হয়েছে গণমাধ্যমে। অন্যদিকে কেউ কেউ বলছেন যে না, তিনি দিল্লিতে আছেন, তবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে চিকিৎসা নিচ্ছেন। এর মূল কারণ হচ্ছে শেখ হাসিনা গুরুতরভাবে অসুস্থ, পরিস্থিতি এমন পর্যায়ে যে তাকে গোপনে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে ভারতীয় সরকারের উদ্যোগ এবং আয়োজনে। তবে কোনো সূত্রই কিন্তু নিশ্চিত করতে পারে নাই যে শেখ হাসিনার অবস্থান কোথায়। কেন এই আলোচনা বা গুঞ্জন? আলোচনা হচ্ছে এই কারণে, শেখ হাসিনা মাঝে মধ্যেই তার অডিও প্রচার হচ্ছে, কিন্তু কোনোভাবে তিনি ভিডিওতে আসেননি। তিনি যেখানে আছেন, যে অবস্থানে আছেন, সেখান থেকে তিনি ভিডিওতে কথা বলতে পারতেন। যেমন দীর্ঘদিন থেকে দল পরিচালনা করেছেন লন্ডন থেকে তারেক রহমান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে, জুমে বা স্কাইপে। কিন্তু শেখ হাসিনা সেই সুযোগটা নিতে পারতেন, কিন্তু নিচ্ছেন না। অনেকে বলছেন যে শেখ হাসিনা এতই গুরুতর অসুস্থ, তার শারীরিক অবস্থা এমনই যে তিনি ভিডিওতে আসা মাত্রই তার পুরো শরীর চেহারা ধরা পড়বে যে তিনি আর সুস্থ নেই। তিনি যে অসুস্থ এই বিষয়টি আড়াল করতে চান। বলা হচ্ছে বার্ধক্যজনিত কারণে 78 বছর বয়সী এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসকদের শরণাপন্ন হয়েছে। তাকে ঘন ঘন যাতায়াত করতে হচ্ছে ডাক্তারের কাছে। তার এই মুহূর্তে ব্যক্তিগত কোনো চিকিৎসক নেই। তাকে অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবার কেউ বলছেন যে না, শেখ হাসিনা এই দিল্লির চিকিৎসার উপরে আস্থা রাখতে পারেননি বলে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। কিন্তু কোনো সূত্রই নিশ্চিত করতে পারেনি তার এই অবস্থান। কলকাতা থেকে প্রতিনিধি মানবজমিনকে জানিয়েছে উচ্চ রক্তচাপ সহ নানা বার্ধক্যজনিত সমস্যা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। গত 8 মাসে তিনি ব্যক্তিগত কোনো চিকিৎসকের সহায়তা পাননি, তাই এই মাসে চিকিৎসার জন্য পুরোদস্তুর গোপনীয়তায় তাকে আনা নেওয়া করা হচ্ছে ওই হাসপাতালে। তবে সরকারি বা বেসরকারি কোনো সূত্র থেকে সত্যতা নিশ্চিত করা যায়নি। নয়াদিল্লির এই মাসে ভিভিআইপিদের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা রয়েছে। অন্যদিকে কলকাতায় বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থাও গুরুতর। তিনি আগে নিয়মিতভাবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 1 মাস 2 মাস পরপরই চেক আপ করাতে যেতেন, কিন্তু এখন সেই সুযোগ না থাকায় তিনিও চিকিৎসা নিচ্ছেন। 76 বছর বয়সী কাদেরের হার্টের সমস্যা রয়েছে, বেশ কয়েক বছর ধরে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। এখন হার্টের চিকিৎসার জন্য তিনি নিয়মিত কলকাতার অ্যাপোলোতে যাচ্ছেন। শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় একদিনের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওবায়দুল কাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা আছে এবং ওবায়দুল কাদেরের পরিস্থিতিও এমনই যে শেখ হাসিনা তবুও মাঝে মধ্যে অডিওতে বক্তব্য রাখছেন নেতা কর্মীদের সঙ্গে। কিন্তু ওবায়দুল কাদের অবস্থা এমন যে তিনি নেতা কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন বা কথা বলবেন সেই অবস্থার মধ্যে নেই। ফলে দুজনই অজ্ঞাত অবস্থানে আছেন। দুজনেরই মানে কোনো চেহারা ছবি কেউ দেখতে পাচ্ছে না। এবং এর মধ্যেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে যে শেখ হাসিনা যেমন গুরুতর অসুস্থ তেমনি গুরুতর অসুস্থ ওবায়দুল কাদের, এবং দুজনই এখন একেবারে বাসায় বসে যে চিকিৎসা বা ওষুধ নেওয়া সেই অবস্থার মধ্যে নেই, তাদেরকে হাসপাতালে যেতে হয়েছে বা হাসপাতালে ভর্তি হয়েছে এমন একটি
খবর স্থানীয় অর্থাৎ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। দর্শক, ভারতপন্থী বিএনপি নেতাদের গরম বাতে পানি ঢেলে দিলেন বেগম খালেদা জিয়া। ভাবতেই পারে নাই ভারতপন্থীরা এভাবে পানি ঢেলে দিবে বেগম খালেদা জিয়া। হঠাৎ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে বেগম খালেদা জিয়া জানান দিলেন, জামাত আমাকে দুইবার প্রধানমন্ত্রী বানিয়েছে এবং বিএনপির সাথে সবসময় জামাত পাশেই থাকবে। বন্ধু হিসাবে হোক, প্রতিবেশী হিসাবে হোক এবং সহযোগী হিসাবে হোক, জামাতই হবে বিএনপির আসল বন্ধু। সর্বশেষ বাংলাদেশ পরিচালনা করবে জামাত। বিএনপি ঐক্যবদ্ধ, এক দলে না আসলেও বিরোধী দলে থাকলেও থাকবে সহনশীল সম্পর্ক। এই কথা জানান দিলেন ডক্টর শফিকুর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বৈঠকের মাধ্যমে। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতারা গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সাথে। বৈঠক শেষে যে কথাগুলো বলেছেন অনেকটাই আগের মতন গুলমাল কথা বলেছেন। যেই গুলমাল কথাই সাংবাদিকদের প্রশ্নের জবাবও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিকভাবে দিতে পারেন নাই। আমরা দেখলাম হিমশিম খেয়েছেন সাংবাদিকদের অনেক প্রশ্নের জবাব দিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই আলমগীর গঙ্গদের সময় শেষ বিএনপি থেকে। বিএনপিতে চলে আসবে তারুণ্য নেতারা, যারা দেশপ্রেমী নেতা, ভারত বিরোধী নেতা, তারাই আসবে শীর্ষস্থানে আগামী সংসদে এবং আগামী নির্বাচনী পরিকল্পনায় থাকবে বিএনপির সেই মূল ধারার মানুষ যারা নাকি জিয়াউর রহমানের আদর্শে, চরিত্রে, ভারত বিরোধিতায় বড় হয়েছে বিএনপির মাঝে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমি বলবো যে জামাতের সাথে বিএনপির যে ঐতিহাসিক সম্পর্ক, সেই ঐতিহাসিক সম্পর্ক আবারও ফেরত আনার পরিকল্পনা হাতে নিয়েছেন বেগম খালেদা জিয়া। 1991 আমি প্রথমবার ভোটার, 1991 সাল নির্বাচনী ক্যাম্পিং এবং নির্বাচনের মাঠের একজন কর্মী ছিলাম আমি। সেই কারণে সেই রেজাল্ট থেকে বলছি যে 1991 134টা আসন পেয়ে বিএনপি পড়েছিলেন বিপাকে। অপরদিকে আওয়ামী লীগ 100 আসনের নিচে পেয়েছিলেন দ্বিতীয় রানার্স আপ। তৃতীয় হয়েছিলেন জাতীয় পার্টির এরশাদ জেলে থেকে 35টি আসন পেয়ে। চতুর্থ হয়েছিলেন জামাত 18টি আসন পেয়ে। 134-এর সাথে 18 যোগ দিলে বিএনপি সরকার গঠন করতে পারে 151 ক্রস করে। কিন্তু সেদিন জামাত কি সিদ্ধান্ত নিবে সেই কারণে বিপাকে পড়েছিলেন বিএনপি এবং আওয়ামী লীগ চেয়েছিলেন জাতীয় পার্টিকে সাথে নিয়ে, জামাতকে সাথে নিয়ে শেখ হাসিনা যেন প্রধানমন্ত্রী হতে পারেন 1991 সালে। কিন্তু নুরুদ্দিন সাহেবকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব পাঠালেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গোলাম আজম সাহেবের বাড়ি মগবাজার কাজী ল্যান্ডে। সেখানে গিয়ে তখনকার সেনাপ্রধান নুরুদ্দিন সাহেব আবদার করলেন জামাতের আধ্যাত্মিক নেতা অধ্যাপক গোলাম আজমের কাছে যে আপনারা যদি একটি দলকে সমর্থন দেন তাহলে বাংলাদেশ একটি গৃহযুদ্ধ থেকে বাঁচতে পারবে কোটি কোটি টাকা খরচ করে আরেকটা নির্বাচন হওয়া থেকে, বাঁচতে পারবে দেশের ভিতরে সন্ত্রাস এবং বিভিন্ন রাজনৈতিক অপসংস্কৃতি থেকে। বাংলাদেশকে রক্ষা করতে হলে আপনাদের সমর্থনের উপরই দেশে একটি সরকার গঠন হবে। দুটা ওয়ে আছে সমর্থন দেওয়া আপনাদের। একটি হলো সরাসরি বিএনপিকে সমর্থন দিলে আর কারো কাছে সরকার গঠনের জন্য যেতে হবে না। আর যদি আওয়ামী লীগকে আপনারা সমর্থন দেন তাহলে জাতীয় পার্টিকে আনতে হবে এবং সদ্য নতুন যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ কারাগার গিয়েছে, সেই কারাগার থেকে এরশাদকেও বের করে এনে এই 35, 18 আর আওয়ামী লীগের আসন মিলে সরকার গঠন হবে, বিএনপি থাকবে বিরোধী দলে। তখন সেই বিষয়টার সিদ্ধান্তের জন্য সময় নিয়েছিলেন অধ্যাপক গোলাম আজম নুরুদ্দিন সাহেবের কাছ থেকে এবং তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে। তারপরে জামাতের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নিলেন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে জামাত সমর্থন দিবে। এর বদলা বিএনপির কাছ থেকে কোনো কিছু নিবে না, কোনো ধরনের সরকারে তারা যাবে না, তারা বিরোধী দলেই থাকবে, কিন্তু সমর্থন দিয়ে দেশ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য বিএনপিকে শুধুমাত্র তারা সমর্থন দিবেন। প্রিয় দর্শক, সেখান থেকেই তৈরি হয় বিএনপির প্রথমবারের মতো মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বিচারপতি আব্দুস সাত্তারের পরে প্রথম সরকার গঠন করেন বেগম খালেদা জিয়া। গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হন বাংলাদেশের জামাতের সেই সমর্থনে 1991 সালে। 91 সালে সমর্থনের পরে 96-তে এসে এই সমর্থন অব্যাহত না থাকার পিছনে কারণ হয়ে দাঁড়িয়েছিল তৎকালীন ছাত্রদল। অনেকটা বেপরোয়া হয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়ার নির্দেশনা না মেনে। তারা ছাত্র শিবিরের সাথে বিভিন্ন ধরনের গন্ডগোলে নেমে গিয়েছিলেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে এবং তখনকার ওই 5 বছরে বহু ছাত্র শিবির নেতা মারা গেলেন ছাত্র দলের হাতে। সেইখান থেকে বিএনপির সাথে টানাপোড়া লাগে জামাতের এবং সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে বেগম খালেদা জিয়ার মত না পাওয়ার কারণে আওয়ামী লীগের সাথে যোগসাজ করে বিএনপিকে পদত্যাগ করতে বাধ্য করা। এরই মাঝে
21 দিনের জন্য 3 সপ্তাহের জন্য 15 ফেব্রুয়ারি 96-তে বেগম খালেদা জিয়া একটি নির্বাচন করেছিলেন। 3 সপ্তাহ পরে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে বেগম খালেদা জিয়া 96 থেকে চলে যান। তারপরে রিয়েলাইজ করতে পেরেছেন বেগম খালেদা জিয়া এবং বিএনপির তৎকালীন শীর্ষ নেতারা জামাতের সাথে বিরূপ বা ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের এই বিরূপটাই হয়েছে তাদের জন্য বড় মাপের ভুল। সেই ভুল থেকে রক্ষা করে আবার বিএনপি জামাতের সাথে ঐক্যের জন্য একসাথে হওয়া শুরু করলেন। জুলাই গণ অভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এই অবস্থায় দেশে নির্বাচন হওয়ার আগে 3টি শর্ত পূরণ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংস্কার ছাড়া দেশের কোনো নির্বাচন কাজে আসবে না। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এখানে অনেক ডায়ালগের প্রয়োজন, অনেক এনগেজমেন্টের প্রয়োজন। এটি সরকারের তরফ থেকে হতে পারে, রাজনৈতিক দলগুলোর নিজস্ব উদ্যোগে হতে পারে, সিভিল সোসাইটিরও দেশ এবং রাষ্ট্রকে দেওয়ার অনেক দায়িত্ব আছে, সেই জায়গা থেকে হতে পারে। এটা যখন মাল্টিপল জায়গা থেকে হবে তখন তার একটা পরিবেশ তৈরি হবে। আমরা এই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আরও অনেক খুঁটিনাটি বিষয় এখানে এসেছে, তারা নির্বাচনের সময় জানতে চেয়েছে। আমরা বলেছি, প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত। বাংলাদেশের নিষেধাজ্ঞার কবলে প্রতিবেশী দেশ ভারত। ভারতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ সরকার। সম্প্রতি প্রকাশিত এক গেজেটের মাধ্যমে এই নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ডক্টর ইউনূস সরকার যোগ্য জবাবই দিল ভারতকে। দেশটি থেকে পণ্য আমদানিতে এবার বিধিনিষেধের ঘোষণা দিল বাংলাদেশ। নিজ দেশের ব্যবসায়ীদের সুবিধা দিতে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় জবাব দিল বাংলাদেশও। এবার পাল্টা আঘাতে থতমত হওয়ার দশা ভারতের। অন্যকে খাদে ফেলতে গিয়ে নিজেরাও খাদের কিনারে পৌঁছে গেছে নরেন্দ্র মোদীর দেশ। এবার ট্রান্সশিপমেন্টে ঠেকাতে গিয়ে নিজেরাই পড়েছে গড্ডায়। বাংলাদেশের এই সিদ্ধান্তে ভারতের অনেকেরই চোখের পানি নাকের পানি এক হবে। এবার ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে ঢাকা। কথায় বলে, যেমন বুনো ওল তেমন বাঘাতে তুল। ভারতের এক সিদ্ধান্তের জবাব যে বাংলাদেশ এভাবে দেবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কেউ। ডক্টর ইউনূস সরকার যোগ্য জবাবই দিল ভারতকে। দেশটি থেকে পণ্য আমদানিতে এবার বিধিনিষেধের ঘোষণা দিল বাংলাদেশ। নিজ দেশের ব্যবসায়ীদের সুবিধা দিতে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় জবাব দিল বাংলাদেশও। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক বিজ্ঞপ্তিতে ভারত থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশের বস্ত্রশিল্পের প্রয়োজনীয় সুতার বেশিরভাগটাই ভারতের একচেটিয়া দখলে ছিল। সুতা ছাড়াও নিষেধাজ্ঞার তালিকায় ভারত থেকে আলু, গুঁড়া দুধ, জুস, রেডিও, টিভি, সাইকেল ও মোটর পার্টস সহ মার্বেল স্ল্যাবের মতো আরও বেশ কিছু পণ্য রয়েছে। পোশাক শিল্পে বিশ্বের অন্যতম শীর্ষ অবস্থান ধরে রাখা বাংলাদেশের জন্য সুতা প্রয়োজনীয় কাঁচামাল। এতদিন ভারত থেকে আনা সুতা বাংলাদেশের বস্ত্রশিল্পে ব্যাপক ব্যবহার ছিল। তবে মঙ্গলবার ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দেওয়ার ঘোষণা আসে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশের বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা এবং বুড়িমারি স্থলবন্দর দিয়ে সুতা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। মূলত এই স্থল বন্দরগুলো দিয়েই ভারত থেকে সুতা আমদানি করা হতো। তুলা উৎপাদন না হওয়ায় দেশের পোশাক খাতের প্রয়োজনীয় সুতার জন্য আমদানির উপর নির্ভর করত বাংলাদেশ। চীন, তুরস্কের মতো দেশগুলো থেকে আমদানি করা হলেও প্রায় 90% সুতার বাজার ধরে রেখেছিল নরেন্দ্র মোদীর দেশটি। তবে বাংলাদেশের বস্ত্রশিল্প মালিকদের কিছু সংগঠন ভারত থেকে সুতা আমদানি বন্ধের জন্য দাবি জানিয়ে আসছিল। বস্ত্রশিল্পে দেশীয় সুতার ব্যবহার বৃদ্ধি করার জন্য এই পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানাচ্ছিলেন তারা। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।